চলমান ইরান ইসরায়েল উত্তেজনা বা সংঘাত শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই চায়না থেকে 5টা বোয়িং 747 ইরানের আকাশের দিকে উড়ে আসে। যদিও এদের গন্তব্য ছিল অফিসিয়ালি ইউরোপের দিকে, কিন্তু শেষ পর্যন্ত কোনোটাই ইউরোপে যায়নি। আরেকটা ব্যাপার হচ্ছে, ইরানের আকাশসীমার কাছাকাছি আসার সাথে সাথেই এগুলা রাডার বা ট্র্যাকিং সিস্টেম থেকে হারিয়ে যায়। বিশেষজ্ঞদের মতে এই ফ্লাইটগুলি ইচ্ছে করেই তাদের ট্রান্সপন্ডার অফ করে দেয়, যাতে এই প্লেনগুলির গতিবিধি কোনোভাবেই কেউ বুঝতে না পারে। এই ধরনের বোয়িং 747 সাধারণত হেভি ইকুইপমেন্ট বা হেভি মিলিটারি ইকুইপমেন্ট পরিবহনে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে প্রশ্ন উঠছে, এই সংঘাত চলাকালীন সময়ে চায়না ইরানকে কি সাপোর্ট দিচ্ছে অথবা ইরান থেকে কি নিয়ে যাচ্ছে? চলমান সংঘর্ষে চায়নার ভূমিকা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা পৃথিবীর রাজনীতির চেহারাই পাল্টে দিতে পারে। ইরান তথা এই মিডল ইস্ট চায়নার জন্য কেন গুরুত্বপূর্ণ, তার 3টা কারণ আজকে আলোচনা করব। 1 নম্বর কারণ হচ্ছে, চায়নার তেলের প্রায় 60% ইরান থেকে আসে। 2 নম্বর কারণ হচ্ছে, চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্টটা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করার জন্য মিডল ইস্টের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর কারণ হচ্ছে, আমেরিকাকে যদি চায়না একটা বড় যুদ্ধে এঙ্গেজ রাখতে পারে, অন্যদিকে চায়না তার যে অ্যাম্বিশনগুলি আছে, তাইওয়ানকে দখল করা, সাউথ চায়না সিতে আধিপত্য বিস্তার করা, এমনকি আমেরিকাকে ছাড়িয়ে একটা সুপার পাওয়ার হয়ে যাওয়া, এই কাজগুলি চায়না খুব সহজেই করতে পারবে। সো 1 নম্বর কারণটা যদি একটু বিস্তারিত বলি, চায়নার তেলের প্রায় 60% ইরান থেকে আসে। মানে বলা যায় যে চায়না ইরানের তেলের উপরই ডিপেন্ডেন্ট। ইউএস স্যাংশনের কারণে ইরান আমেরিকার বন্ধু রাষ্ট্রের কাছে তেল বিক্রি করতে পারে না। এই সুযোগটাই চায়না নিচ্ছে, যার কারণে চায়না ইরান থেকে ব্যাপক ডিসকাউন্টে তেল কিনতে পারে। আর ইরানের টোটাল এক্সপোর্টের তেলের এক্সপোর্টের 90%ই চায়নাতে যায়। ইরান আর চায়নার মধ্যে এই জ্বালানির ক্ষেত্রে যে সম্পর্কটা, এটা খুবই গভীর। ইরান চায়নার এই ব্যবসায়িক সম্পর্ক আমেরিকাকে 2টা দিক থেকে মাথা ব্যথা দেয়। একটা হচ্ছে ইউএস স্যাংশনকে বাইপাস করে ইরান ব্যবসা করছে, আর 2 নম্বর হচ্ছে এই যে লেনদেনটা ইরানের সাথে চায়নার জ্বালানির যে লেনদেনটা, এটা কিন্তু ডলারে হয় না। এমনি তো স্যাংশন দেয়, ডলারে হওয়ার সুযোগ নাই, তো সেটা হয় চাইনিজ কারেন্সিতে। তেল যদি ইউএস ডলার বাদে অন্য কোনো কারেন্সিতে বিক্রি হয়, এটা আমেরিকা কোনোভাবেই মেনে নিতে পারে না। সেটা আমরা সাদ্দামের ক্ষেত্রেও দেখেছি, সেটা আমরা গাদ্দাফির ক্ষেত্রেও দেখেছি। সাদ্দাম যখন বলছে ইউরোতে তেল বিক্রি করবে, সাদ্দামকে ফেলে দিছে। গাদ্দাফি যখন বলছে সে স্বর্ণের বিনিময়ে তেল বিক্রি করবে, গাদ্দাফিকে ফেলে দিছে। সো এই ইরান আর চায়নার সম্পর্কটা ইউএসের জন্য ব্যাপক মাথা ব্যথার একটা কারণ। আর চায়না যেহেতু পৃথিবীর ম্যানুফ্যাকচারিং হাব, গোটা পৃথিবীর 30% ম্যানুফ্যাকচারিংই চায়নাতে হয়। সো চাইনিজ কোম্পানিগুলো হেভিলি ডিপেন্ডেন্ট অন ন্যাচারাল গ্যাস, ক্রুড অয়েল, যেগুলো মিডল ইস্ট থেকেই আসে। আর চায়নাটা তো বেশিরভাগই ইরান থেকে আসে। চায়না তার ইকোনমিকে যদি সচল রাখতে চায়, তার কন্টিনিউয়াস এই তেলের সাপ্লাইটা লাগবে, ন্যাচারাল গ্যাস এবং ক্রুড অয়েলের সাপ্লাইটা লাগবে। সো এই এরিয়াতে যদি একটা বড় ধরনের সংঘাত হয়, এদিকে যদি স্ট্রেইট অফ হরমুজ বন্ধ হয়ে যায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চায়না। সো চায়না তার জ্বালানি চাহিদার স্বার্থে ইরানকে সাপোর্ট দিবে, কোনো সন্দেহ নেই। 2 নম্বর কারণটা যদি একটু ইলাবোরেট করি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এই প্রজেক্টটা হচ্ছে বাই রোড অ্যান্ড বাই সি চায়না গোটা পৃথিবীর প্রায় 75% জিডিপি তার ইকোনমির সাথে কানেক্ট করবে। আর আরব লীগের 22টা দেশেই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মেম্বার। আর এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটা সিগনেচার প্রজেক্ট। এখন পর্যন্ত প্রায় $1200 বিলিয়ন, $1.2 ট্রিলিয়ন তারা খরচ করেছে এই প্রজেক্টে। শুধু 2024 সালেই তারা খরচ করেছে $120 বিলিয়ন। সো এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে চায়না অনেক ইনভেস্টমেন্ট এই মিডল ইস্টে করেছে, কারণ এই মিডল ইস্ট ইউরোপের সাথে কানেকশনের একটা অন্যতম উপায়। এই দিকের অনেক দেশের কাছে চায়না সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার। সো চায়না সবসময়ই চাইবে মিডল ইস্টটা যেন শান্ত থাকে, এখানে যেন যুদ্ধ না হয়, সংঘাত না হয়, একটা বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট সবসময় থাকে। এটা চায়নার একটা স্ট্র্যাটেজিক গোল। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই গত মে মাসেই ইরানের সাথে চায়নার প্রথম রেল নেটওয়ার্কের মাধ্যমে পণ্য আসা যাওয়া শুরু হয়েছে। 6টা দেশের কানেকশনের মাধ্যমে এই রেল নেটওয়ার্কটা হয়েছে, যেটা আমেরিকার জন্য একটা ব্যাপক মাথা ব্যথার কারণ ইরানের তেলগুলি যখন ওরা সমুদ্রপথে রপ্তানি করতে যায়, তখন নানা ধরনের বাধার সম্মুখীন হয় আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলির জলসীমার পাশ দিয়ে যখন এই শিপগুলি যায়। তো সেক্ষেত্রে ল্যান্ডের মাধ্যমে যদি
এই তেলটা ওরা রপ্তানি করতে পারে, নানা ধরনের এই স্ক্রুটনি থেকে ওরা বেঁচে যেতে পারে। সো ইউএস স্যাংশনকে একটা বুড়ো আঙ্গুল দেখানোর মতোই একটা কাজ হয়েছে এই রেল নেটওয়ার্ক ইরান থেকে চায়না পর্যন্ত। এমনিতেই তো ইউএস স্যাংশনকে নানাভাবে বাইপাস করতেছে ইরান, রাশিয়া, চায়না এরা। আর এই রেল নেটওয়ার্কটা হয়ে গেলে সমুদ্রপথে আর পুলিশিং করতে পারবে না ইউএস এবং তার বন্ধু রাষ্ট্রগুলা এই স্যাংশন দেওয়া কান্ট্রিগুলোর উপর। প্রত্যেকটা সুপার পাওয়ারই চায় যে যেন কোনো এমার্জিং পাওয়ার রাইজ না করতে পারে। সেক্ষেত্রে আমেরিকা সবসময় চাইবে চায়না যেন গ্রো না করতে পারে, এবং এই চায়নার গ্রোথকে বাধা দেওয়ার জন্য চায়নার যত প্রজেক্ট আছে ইম্পর্টেন্ট, সেগুলোকে বাধা দেওয়াই আমেরিকার একমাত্র কাজ। এই যে ইরান থেকে চায়নার যে রেল নেটওয়ার্কটা স্থাপন হয়েছে এবং এর মধ্যে যেই 6টা কান্ট্রি একসাথে কানেক্টেড হয়েছে, এইটা আমেরিকার জন্য একটা মাথা ব্যথা, এবং গত মাসেই এটা সাকসেসফুল ইমপ্লিমেন্ট হয়েছে, এই মাসেই অ্যাটাক। সো এইটার সাথে অনেকে লিঙ্ক খুঁজে পাচ্ছেন বর্তমান এই সংঘাতের। এই রেল নেটওয়ার্কটা চায়নার সাথে ইউরোপের কানেকশনের প্রথম ধাপ। সব মিলিয়ে ইরান তথা গোটা মিডল ইস্ট চায়নার জন্য শর্ট রান এবং লং রান দুই ক্ষেত্রেই অর্থনৈতিকভাবে সমান গুরুত্বপূর্ণ। চায়না সবসময় মিডল ইস্টে একটা সাপোর্ট দিয়ে যাবে, সেটা অর্থনৈতিকভাবেই হোক, মিলিটারিভাবেই হোক, যে কোনোভাবেই হোক। এটা তার ব্যবসার জন্য, তার স্ট্র্যাটেজিক গোলগুলো অ্যাচিভ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এরিয়া। আর 3 নাম্বার কারণটা একটু অন্যরকম, সংকটের মধ্যেও কীভাবে সুযোগ খুঁজে পাওয়া যায় সেটা একটু বিস্তারিত বলবো। বর্তমানে দুইটাই সুপার পাওয়ার, আমেরিকা আর চায়না, এবং এদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই সবসময়ই চলে। আর খুব শীঘ্রই চায়না আমেরিকাকে অর্থনৈতিকভাবে ছাড়িয়ে যাবে। আর এদিকে আমেরিকা চাইবে সবসময় যুদ্ধ বিগ্রহ করে চায়নাকে কিভাবে দমিয়ে রাখা যায়। এটা তো আমেরিকার একটা ফরেন পলিসি যে সে ছাড়া বাকি সবাই যুদ্ধ করবে। কিন্তু এই যুদ্ধ চায়নাকে একটা কম্পিটিটিভ এজ দিচ্ছে। আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ে, সেটা বেইজিংয়ের জন্য একটা চরম সুখবর। আমেরিকা এখানে যদি তার শক্তি এবং মনোযোগ ঢেলে দেয়, সেক্ষেত্রে চায়না অন্যদিকে কনসেন্ট্রেট করতে পারবে, লাইক তাইওয়ান দখল করা, সাউথ চায়না সিতে আধিপত্য বিস্তার করা এবং সমুদ্র সীমা বাড়ানো। এগুলা চায়না আরামসে করে যেতে পারবে, কারণ আমেরিকার পক্ষে দুইটা ফ্রন্টে যুদ্ধ করা খুবই কষ্টসাধ্য হবে। কোল্ড ওয়ার শেষে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়, আমেরিকা একচেটিয়াভাবে তার নিজের মতো করে বিশ্ব ব্যবস্থাকে গড়ে তোলে। কিন্তু যখন 9/11-এর পরে তারা সকল সন্ত্রাস বিরোধী নানা যুদ্ধে জড়িয়ে পড়ে, আফগানিস্তান, ইরাকে সামরিক হস্তক্ষেপ করে, তখন কিন্তু তাদের মনোযোগ এবং সম্পদ দুইটাই ডাইভার্ট হয়ে যায় এবং প্রচুর ওয়েস্ট হয়। প্রায় $6 to $7 ট্রিলিয়ন আমেরিকা খরচ করে ইরাক আর আফগানিস্তান ওয়ারেই। কিন্তু এই সময়টাতেই চায়না সবচেয়ে বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে, যখন আমেরিকা ব্যস্ত ছিল যুদ্ধ নিয়ে। এই সংঘাতটা চায়নার বর্তমান ইকোনমিক গ্রোথের জন্য শর্ট টার্মে একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ালেও লং টার্মে কিন্তু এটা চায়নাকে একটা অন্যরকম কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিবে এই জিওপলিটিক্সের খেলায়। চায়না থেকে যেই বোয়িং 747-এর 5টা ফ্লাইট ইরানের আকাশ সীমার কাছাকাছি এসে হারিয়ে যায়, কি ছিল আসলে সেই ফ্লাইটগুলোতে? ইসরায়েল শুরু থেকেই ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো টার্গেট করে হামলা করে যাচ্ছে। তার সাথে আমেরিকাও যুক্ত হয়েছে, তাদের B-2 স্পিরিট বিমান দিয়ে 3টা মেজর নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করেছে। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো রেডিয়েশনের নিউজ বা লক্ষণ পাইনি। ইন্টারন্যাশনাল মিডিয়াগুলার সোর্স দিয়ে যদি বলি, এখন পর্যন্ত কোনো রেডিয়েশনের খবর পাওয়া যায়নি। তাহলে ইউরেনিয়ামগুলি আসলে কোথায়? এত বম্বিং আর অ্যাটাকের পরেও যদি কোনো রেডিয়েশনের খবর না আসে, তাহলে কি ইরান ইউরেনিয়ামগুলো খুব অল্প সময়ে সরিয়ে ফেলেছে? এই ইউরেনিয়ামগুলি আসলেই কি ইরানে আছে নাকি ইরানে নেই, বা কোথায় আছে, এগুলা অ্যাটাকের পরেও আমেরিকান হাই অফিসিয়ালরা বলতে পারছে না। একটা ছবি অনেক ইন্টারন্যাশনাল নিউজে আসছে যে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটির বাইরে অনেকগুলি সারি সারি ট্রাক, ভারী ট্রাক অপেক্ষা করছে। ধারণা করা হচ্ছে খুব সম্ভবত এই ট্রাকগুলির মাধ্যমেই এনরিচড ইউরেনিয়ামগুলি ইরান সরিয়ে ফেলেছে নিরাপদ কোনো জায়গায়। সূত্র মতে ইরানের কাছে প্রায় 400 কেজি এনরিচড ইউরেনিয়াম থাকার কথা। এই চলমান সংকটের মধ্য দিয়ে এই 400 কেজি ইউরেনিয়াম নিজের মাটিতে রাখা ইরানের জন্য খুবই রিস্কি একটা মুভ হতো। সো অনেকে ধারণা করছেন যে 5টা কার্গো প্লেন চায়না থেকে এসেছে, এগুলো আসলে খালি ছিল। নানা স্পেকুলেশনের জন্ম দিচ্ছে এই মিস্টেরিয়াস ফ্লাইটগুলি। এই সংঘাত আপাত দৃষ্টিতে চায়নার জন্য খারাপ কিছু বয়ে আনলেও লং রানে এখান থেকেও একটা সুযোগ চায়না নিতে পারে। মিডল ইস্ট নিয়ে যে ক্রাইসিস, এটা এখন একটু ঠান্ডা হলেও কিছুদিনের মধ্যে আবার গরম হয়ে যেতে পারে। মানে এরকমই তো হচ্ছে, মিডল ইস্টটা কখনোই শান্ত থাকছে না। তো এই অশান্তির মধ্যে চায়নার ভূমিকা কি হতে পারে, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।